গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় সকাল 9:40 আর 9:40 মানেই তোমরা জানো সিটিভিএনের এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইনে প্রতিদিন আমাদের সঙ্গে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষকরা এবং তারা কিন্তু তোমাদের ক্লাস নেন। তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রণয়। শুরু করছি আজকের এডুকেশন অনলাইন এবং আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক মিলন জানা। স্যারকে স্বাগত সিটিভিএনের স্টুডিওতে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো যে এই মুহূর্তে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। যদিও করোনার সংক্রমণ এখন কিছুটা নিম্নমুখী, কিন্তু তা সত্ত্বেও কিন্তু রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ, যার জেরে কিন্তু সমস্ত কিছুই প্রায় বন্ধ বলতে গেলে চলে। দোকান বাজার বন্ধ, নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকছে বাজার, কিন্তু স্কুল কলেজ এখনও পর্যন্ত খোলেনি, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনও বন্ধ। অর্থাৎ তোমরা কিন্তু স্কুলে যেতে পারছো না, স্কুলের পরিবেশটাকে অবশ্যই তোমরা মিস করছো। কিন্তু তোমরা যাতে পড়াশোনাটাকে মিস না করো, পড়াশোনাটা তোমাদের যাতে চালিয়ে যেতে কোনো অসুবিধা না হয়, তাই জন্যই সিটিভিএন নিয়েছে এই উদ্যোগ, বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন। প্রতিদিন বিভিন্ন বিষয়ের শিক্ষকরা তোমাদের ক্লাস নেন। কিছুক্ষণের জন্য হলেও তোমরা কিন্তু একটা নির্দিষ্ট সাবজেক্ট এর বিভিন্ন অধ্যায় সম্পর্কে তোমরা কিন্তু স্যারেদের কাছ থেকে বুঝতে পারো, শিখতে পারো। তো আজকেও স্যার তোমাদের ক্লাস নেবেন, ক্লাস 11-এর ইংলিশ। স্যার, এই মুহূর্তে তো ছাত্ররা বাড়িতে রয়েছে, নমস্কার। তারা স্কুলের পরিবেশটাকে অবশ্যই মিস করছে। স্কুলের যে পঠন পাঠন পদ্ধতি বা স্কুলের যে একটা নিজস্ব পরিবেশ থাকে, সেই পরিবেশটা তারা অবশ্যই খুব মিস করছে। এই সময়টা যে তারা বাড়িতে আছে, কিভাবে তারা এই সময়টাকে কাজে লাগাবে, নিজেদের পড়াশোনাগুলোকে তারা কিভাবে এই সময়ের মধ্যে চালিয়ে যাবে, যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে স্কুল লাইফটাকে এরা প্রচণ্ডভাবে মিস করছে, কারণ প্রায় 1.5 বছর হতে চললো স্কুল বন্ধ। স্কুল লাইফে যে একটা মজা, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং একটা সিস্টেম থেকে টোটালি এরা ডিটাচ হয়ে গেছে। একদম। সিটিভিএনের এই যে উদ্যোগ, সত্যি আমি সাধুবাদ জানাই। ছাত্রছাত্রীরা কিছু হলেও একটা রিলিফ পাবে এবং তারা পড়াশুনোর সঙ্গে মোটামুটি একটা টাচে থাকতে পারবে এবং বিভিন্ন বিষয়ে যে এখানে আলোচনা হয় এর মাধ্যমে তাদের শেখা যাবে, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। আমরা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, একাদশ শ্রেণীর সাবজেক্ট ইংলিশ। একদমই। স্যার, কোন অধ্যায় সম্পর্কে বা কোন চ্যাপ্টার আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর একটা পোয়েম ডেব্রেক। সেই ডেব্রেক নিয়ে আমি এখন আলোচনা করব। এই ডেব্রেক কবিতাটা খুবই একটা গ্রহণযোগ্য এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় একটা কবিতা। এই কবিতাটাকে তারা 100% এফিসিয়েন্সির সঙ্গে তৈরি হতে হবে। একদমই। এবং স্যার শুরু করার আগে তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু স্যারের কথা যদি বুঝতে না পারো বা যদি কোথাও তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফোন করো, স্যারকে সরাসরি তোমরা প্রশ্ন করো, স্যার উত্তর দেবেন। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে নিজেদের সমস্যার কথাগুলো বা স্যার আজকে যেগুলো পড়াবেন সেই সম্পর্কে যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, স্যারকে তোমরা সরাসরি জিজ্ঞেস করতে পারো। এবারে প্রথম একটা কথা, এবছর যেহেতু মাধ্যমিক হচ্ছে না, মাধ্যমিক না হওয়ার কারণে এর অটো প্রমোটেড ধরে নেওয়া যায়। এর ফলে মাধ্যমিকের যে নাম্বার কত হলো, তাদের কোন বিষয়ে তাদের দক্ষতাটা কত, সেটা তাদের ক্ষেত্রে একটা ঘাটতি থাকলো। কিন্তু প্রত্যেকটা ছাত্রকে, সে সায়েন্স নিক, কমার্স নিক কিংবা আর্টস, প্রত্যেক সাবজেক্টের যে কোনো ডিভিশন হোক না কেন, বিভাগ নিক না কেন, তার ইংরেজিটা কমন। এই ইংরেজিটা কিন্তু ক্লাস 11, ক্লাস 10 থেকে অনেকটাই আলাদা। এর মূল কারণ হচ্ছে টেক্সটের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে এদেরকে। আমরা যখন ক্লাস 10-এ পড়াশুনো করেছি বা 9, তখন আমরা দেখেছি তাদের গল্প বা কবিতা যেগুলো থাকে, তাদের এইগুলো কি করা হয়, উপরে প্যাসেজ তোলা থাকে এবং ছাত্রছাত্রীরা কোয়েশ্চেন অ্যান্সার, মাল্টিপল চয়েস, ট্রু ফলস, এগুলো কি করে, উপরে প্যাসেজগুলো দেখে নিচে তারা সলভ করতে পারে। কিন্তু একাদশ শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণীর এই সিলেবাসে একেবারেই আলাদা। এদের টেক্সটটার সম্পর্কে এতটাই সচেতন হতে হবে এবং ভালোভাবে জানতে হবে, না হলে তাদের পক্ষে মাল্টিপল চয়েস, শর্ট টাইপ অ্যান্সার এবং লং টাইপ অ্যান্সার, যারা এতদিন কোনোদিন তারা অ্যাটেম্প করেনি, এইগুলো
অনেক কঠিন হবে। তাই প্রথম কবিতা সম্পর্কে তাদের একদম সচেতনভাবে জানতে হবে, বা যে গল্পটা তোমরা পড়বে আগাগোড়া গল্পটা সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো বা মাল্টিপল চয়েসগুলো করতে পারবে না। এবং নাম্বার ডিভিশনগুলো তোমরা আগে ভালো করে জানবে। সেগুলোর প্রত্যেকটা প্রোজ এবং পোয়েম থেকে যে একটা নির্দিষ্ট নাম্বার বরাদ্দ আছে। প্রোজ থেকে আসবে 20 মার্কস, পোয়েমস থেকে আসবে 20 মার্কস, এবং প্রোজ থেকে থাকবে 5খানা মাল্টিপল চয়েস, 5খানা শর্ট টাইপ অ্যান্সার এবং 2টো লং টাইপ অ্যান্সার 5 মার্কসের, মানে 20 মার্কস। পোয়েমস থেকেও একইভাবে 20 মার্কসের কোয়েশ্চেন হবে। এই 20 মার্কসের প্লাস 20 মার্কস 40 মার্কস, প্লাস একটা র্যাপিড রিডার বলে একটা বুকস আছে, টেলস ফ্রম শেক্সপিয়ার, ওখান থেকে থাকবে 10 মার্কস। সেখানে 5 নম্বরে মাল্টিপল চয়েস এবং 5 নম্বরে একটা লং কোয়েশ্চেন থাকবে। তোমাদের এই বিষয়গুলো তোমাদেরকে সচেতনভাবে পড়াশুনো করতে হবে। তো আজকে আমার বিষয় ডে ব্রেক, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর কবিতা ডে ব্রেক। Henry Wadsworth Longfellow actually an American poet. Critics, modern critics, called him children's poet, but we do not consider it. তার অনেক ভালো ভালো লেখা আছে। তিনি প্রথম একজন আমেরিকান কবি যিনি দান্তের ডিভাইন কমেডিকে ট্রান্সলেট করেছিলেন, এবং তিনি রোমান্টিক পিরিয়ডের একজন কবি, খুব ফেমাস। তার টাইমেই তিনি ছিলেন আমেরিকার সবথেকে বিখ্যাত কবি। তিনি প্রফেসরি করার পাশাপাশি লেখালেখি করেছেন, এবং তার স্প্যান অফ লাইফ 75 ইয়ার্স। তিনি 18 টু তার ডেট অফ বার্থ, এবং তিনি মারা গেছেন 1882, স্প্যান অফ লাইফ 75 ইয়ার্স। হিজ ফার্স্ট ওয়াইফ ডাইড in 1835, and he got married second time in 1841. He retired from his job 1854. His wife, second wife, died 1861 and pathetically died, means caught fire in her dress and died. Longfellow felt pathetically and mentally disordered, and he started translated writing. এই কবিতাটা আমরা ডে ব্রেক যেটা পড়বো তার একটা রিমার্কেবল কবিতা। এই কবিতাটার একটা পার্সোনিফিকেশন করা হয়েছে। পার্সোনিফিকেশন মানে ব্যক্তিত্ব আরোপ। যখন কোন ইনএনিমেট অবজেক্ট বা জড়বস্তু যখন জীবের মতো আচরণ করে, তখন তাকে আমরা বলি পার্সোনিফিকেশন। এই একটা উইন্ড তাকে হিউম্যান বিংসের বিহেভিয়ার এবং কোয়ালিটিগুলোকে দিয়ে তাকে হিউম্যান বিংস হিসেবে এখানে ব্যবহার করেছেন কবি। একটা বাতাস বা উইন্ড কাম আউট ফ্রম দ্য মিডল অফ দ্য সি, একটা বাতাস উত্থিত হলো একদম মিডল অফ দ্য সি, সমুদ্রের মাঝখানে, এবং উত্থিত হওয়ার পরে সে বলছে, এ মিস্ট মেক রুম ফর মি, আমি যেতে চাই, একটু রাস্তা দাও। এই যে বাতাসটা কথা বলছে, অর্থাৎ বাতাসের তো কথা বলার ক্ষমতা নেই। কবিতাকে কবির ওন থিঙ্কিং, ওন ডিজায়ার, ওন হোপস পুট ইন দ্য লিপস অফ দ্য উইন্ড। এবং এই কবিতার মাধ্যমে তিনি বাতাসকে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইউজ করেছেন। যখন বাতাসটা উত্থিত হলো মিডল অফ দ্য সি, অ্যান্ড ইট সেড টু দ্য মিস্ট, ও মিস্ট মেক রুম ফর মি, আমাকে একটু রাস্তা দাও, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তারপরে বাতাসটা যখন এগিয়ে গেল, যাওয়ার পরে এটা হিট দ্য শিপ, জাহাজকে গিয়ে ধাক্কা মারল, এবং জাহাজটা যেটা কি ছিল, বন্দরে নোঙর করা বা দাঁড়ানো ছিল, দাঁড়িয়েছিল যে জাহাজটা, এবং মেরিনারকে বলছে, এ মেরিনার, স্টার্ট ইউর জার্নি ভয়েজ, ইট ইজ দ্য ডে, অর্থাৎ দিবাভাগ শুরু হয়েছে, তোমার আর বসে থাকার সময় নেই।
তুমি যাত্রা শুরু করো, অর্থাৎ মেরিনার স্পেলিংটা আছে EYE, অর্থাৎ ইন ওল্ড টাইম ইউজ YE মেরিনার। এরপরে তার যাত্রা শুরু করতে বলেছে মেরিনারকে। এরপরে বাতাসটা ফার ওয়ে ল্যান্ডওয়ার্ড ফোর্সেবলি, অর্থাৎ দ্রুত গতিতে সে এগিয়ে গেছে ল্যান্ড বা ভূমিভাগের দিকে। অ্যান্ড হারিডলি, দ্রুততার সঙ্গে চিৎকার করতে করতে বলেছে, জাগো, প্রভাত হয়েছে, অর্থাৎ ইট ইজ দ্য ডে, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্ড। এরপরে এটা প্রবেশ করেছে গিয়ে জঙ্গলে প্রবেশ করেছে, ফরেস্ট। জঙ্গলে প্রবেশ করার পরে জঙ্গলের যে বাঞ্চ অফ দ্য ট্রিজ, অর্থাৎ গাছের যে ডালপালা আছে, উইথ ফুল অফ লিভস, অর্থাৎ যাকে ইংরেজির এইখানকার ভাষায় আমরা বলছি লিফি ব্যানার্স। হোয়াট ইজ মিন বাই লিফি ব্যানার্স? বাঞ্চ অফ ট্রিজ উইথ ফুল অফ লিভস, যাতে গুচ্ছ গুচ্ছগুলো পাতা আছে। সেই পাতাকে গিয়ে বলেছে, ওপেন ইউর লিফি ব্যানার্স আউট, ইট ইজ দ্য ডে। দেন it went to the forest and touches the folded wings of the bird. Folded wings means রাত্রিবেলায় যখন পাখিগুলো ডানা মেলে ডানাগুলোকে ক্লোজ করে, অর্থাৎ ডানা মুড়ে সে শুয়ে আছে, তাকে গিয়ে আঘাত করে বলছে, এই বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং দ্য মর্নিং সং, প্রভাত হয়েছে, তোমার তো কাজ কোলাহলে মুখরিত করো এই জগৎটাকে, মুখরিত করো তোমার গানে, প্রকৃতি জেগে উঠুক এবং প্রকৃতিকে তোমার গানে মুখরিত করো। তারপরে এটা এগিয়ে গেছে ফার্ম হাউসের দিকে। ফার্ম হাউসের দিকে গিয়ে যখন দেখছে চ্যান্টিক্লিয়ার বা মোরগকে বলেছে, এই চ্যান্টিক্লিয়ার ইউর ক্লিয়ার অ্যান্ড ব্লো, অর্থাৎ তুমি জোরে জোরে চিৎকার করো। ক্লিয়ারেন একটি বাদ্যযন্ত্র, মেটাল দিয়ে তৈরি, অর্থাৎ জোরে জোরে বাজানো হয়। মিডিয়াভেল ইংলিশ পিরিয়ডে এইটাকে ব্যবহার করা হতো। এরপরে গেছে ওটা শস্য ক্ষেত্রের উপর দিয়ে ফিল্ড অফ কর্নসকে গিয়ে বলেছে, হুইসপার্ড বা ফিস ফিস করে বলেছে গিয়ে, এ ফিল্ড অফ কর্নস, বো ডাউন ইউর হেড অ্যান্ড স্যালিউট দ্য কামিং মর্নিং। অর্থাৎ বাতাসটা যখন বয়ে গেছে শস্য ক্ষেত্রের উপর দিয়ে, স্বাভাবিকভাবে আমরা জানি যখন বাতাসগুলো শস্য ক্ষেত্রের উপর দিয়ে বয়ে যায় আমরা দেখতে পাই কি, সে যে কোনো শস্যই হোক না কেন, ধান, ভুট্টা, গম, যে কোনোই হোক না কেন, গাছগুলোকে নুইয়ে যায়। অর্থাৎ বো ডাউন ইউর হেড অ্যান্ড স্যালিউট দ্য কামিং মর্নিং, অর্থাৎ মর্ন আছে কথাটা, মর্ন, পোয়েটিক ইউজ মর্ন মিনস মর্নিং। স্যালিউট দ্য কামিং মর্নিং, অর্থাৎ ওয়েলকাম করো আগত সকালকে। তারপরে বাতাসটা এগিয়ে গেছে চার্চের দিকে। চার্চে গিয়ে চার্চের যে টপেস্ট পজিশন বেলফ্রি টাওয়ার, বেলফ্রি টাওয়ার ইজ দ্য হাইয়েস্ট পজিশন অফ দ্য চার্চ, হোয়ার চার্চ বেল অ্যান্ড চার্চ ক্লক ইজ কেপ্ট, যেখানে থাকে চার্চের ঘন্টা এবং ঘড়ি থাকে। সেটাকে গিয়ে বলছে, এই বেল প্রোক্লেম দ্য আওয়ার, অ্যানাউন্স করো, ঘোষণা করো, প্রভাত হয়েছে, সকাল হয়েছে, সবাইকে জানিয়ে দাও, জাগিয়ে তোলো, ঘুমিয়ে থাকার সময় নেই। অর্থাৎ এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতার কাপলেটস আছে। কাপলেটস কথা হচ্ছে টু লাইনস, অর্থাৎ দুটো লাইন নিয়ে একটা কাপলেট হয়। একটা সুন্দর রিদম আছে এই কবিতার মধ্যে, প্রতিটা দুটো লাইন করে একটা রিদম আছে। এবং আমরা যে লাস্ট কাপলেট আছে সেটা প্রথম থেকে যে পড়ে গেলাম, এবং লাস্ট দুটো কাপলেট হচ্ছে আলাদা, একদম আলাদা। আমরা প্রথম কি দেখলাম তাহলে? দেখেছি যে যখন বাতাসটা উত্থিত হয়েছে বা তৈরি হয়েছে তখন বলেছে যে এই মিস্ট, কুয়াশা, মেক রুম ফর মি, আমাকে যাওয়ার জন্য রাস্তা দাও। তারপরে বলেছে শিপকে গিয়ে ধাক্কা মেরে বলেছে, এ শিপ, যাত্রা শুরু করো মেরিনার, ঘুমিয়ে থাকার সময় নেই, দিবাভাগ, এখন কাজ করার সময়।
তারপরে যখন ল্যান্ডওয়ার্ড অর্থাৎ ভূমিভাগের দিকে ধাবিত হয়েছে দ্রুত বেগে, সবাইকে বলেছে তোমরা জাগো, ঘুমিয়ে থাকার সময় নেই। তারপরে প্রবেশ করেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে উডবার্ড এবং লিফি ব্যানার্স এদেরকে বলেছে তোমরা উন্মুক্ত হও, পাখিকে বলেছে তুমি গান করো, মুখরিত করো প্রকৃতিকে। তারপরে চ্যান্টিক্লিয়ারকে বলেছে ফার্ম হাউসে গিয়ে, ও চ্যান্টিক্লিয়ার, ক্লিয়ার অ্যান্ড বো, জোরে জোরে চিৎকার করো, মুখরিত করো, এই প্রকৃতিকে জাগিয়ে তোলো, তোমার ড্রাউজিনেসগুলোকে কাটিয়ে দাও প্রকৃতির সবার। এরপরে গেছে ফিল্ড অফ কর্নস, শস্যক্ষেত্রের উপর দিয়ে গেছে, বলছে বো ডাউন ইউর হেড অ্যান্ড ওয়েলকাম দ্য কামিং মর্নিং, আগত সকালকে তোমরা, প্রভাতকে যেন স্বাগত জানাও। তারপরে এটা বয়ে গেছে কোথায়? বয়ে গেছে চার্চের দিকে, চার্চের বেল বা ঘণ্টাকে গিয়ে বলেছে, ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, অ্যানাউন্স করো যে সবাইকে জাগিয়ে দাও। অর্থাৎ এন্টায়ার এই যে 18 লাইন্সের মধ্যে 16 লাইন্স আমরা দেখলাম যে সব জায়গায় বলে গেছে যে তোমরা জাগো, ঘুমিয়ে থাকার সময় নেই। কিন্তু লাস্ট দুটো যে লাইন অর্থাৎ লাস্ট কাপলেট, ইট দ্য উইন্ড ক্রস দ্য চার্চিয়ার্ড, অর্থাৎ কবরস্থানের উপর দিয়ে বয়ে গেছে। সেই কবরস্থানের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় বলছে যে তোমাদের আর জাগার দরকার নেই, তোমরা শান্তিতে নীরবে ঘুমাও। অর্থাৎ এই যে জগৎটা, তাতে হিউম্যান ওয়ার্ল্ড আর ওটা হচ্ছে ডেড ওয়ার্ল্ড। ডেড ওয়ার্ল্ডের ওটা হচ্ছে দে হ্যাভ নো সেন্স অফ আর্থলি থিংস, অর্থাৎ পৃথিবীর যে পার্থিব জিনিস সম্পর্কে তার সেন্স অফ এবিলিটি নেই, তাই তাদেরকে বলেছে তোমাদের জাগার দরকার নেই। আবারও বলছে যদি কখনো প্রয়োজন হয় তোমরা জাগবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য খ্রিশ্চান মেন্টালিটি, যে আমরা যদি মনে করি যে পৃথিবী যদি কোনো দিন ধ্বংস হয় বা ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে কি করতে হবে? সমস্ত মানব জাতিকে জেসাস খ্রাইস্টের কাছে গিয়ে তার জীবনের সমস্ত যে পাপ কিংবা পুণ্য যা করেছে তার হিসেব দিতে হয়। আর সেদিন যদি তাদের দরকার হয়, এই ডেড বডিগুলো যেগুলো কবরে শুয়ে আছে তাদেরকেও কবর থেকে জাগতে হবে এবং জেসাস খ্রাইস্টের কাছে তাদের কি করতে হবে? তাদের প্রমাণ দিতে হবে যে তারা জীবনে কত পাপ কিংবা পুণ্য করেছে। এই ছিল আমাদের কবিতার এন্টায়ার একটা থিঙ্কিং, যে সমস্ত মানব জাতিকে একটা উদ্দেশ্য করে বলা যে প্রভাত হয়েছে আর ঘুমিয়ে থাকার সময় নেই, রাত হচ্ছে বিশ্রাম কিংবা ইনঅ্যাকশান, অর্থাৎ তাকে আমরা কাজ মধ্যে ধরি না। আর যখন দিবাভাগ হয় তখন আমরা কাজ করি এবং কাজের মাধ্যমেই দিবাভাগটা শুরু হয়। এই প্রসঙ্গে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে ভোরাই, সিমিলারিটি খুঁজে পাই অনেকটা, সেটাও দেখানোর চেষ্টা করব আমি। যে সেখানে বলছে, ভোরাই কবিতায় বলছে, ভোর হলো রে ফর্সা হলো দুল রে উষারে ফুলদোলা, আনকো আলোই যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা। অর্থাৎ পদ্মকলিগুলো হাই তুলছে, মানে পদ্মকলির পাপড়িগুলো যখন সকাল হয়েছে তখন দেখবো আমরা পদ্মকলিগুলো ধীরে ধীরে পাপড়িগুলো বিকশিত করছে আর প্রস্ফুটিত হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখলাম কি, যে লিফি ব্যানার্সগুলো যখন গাছের পাতাগুলো যখন গাছ থেকে ঝুলে আছে, তাদেরকে গিয়ে বলছে, এই লিফি ব্যানার্স হাং অল ইউর লিফি ব্যানার্স আউট, অর্থাৎ তোমাদের পাতাগুলো চুপসে থেকো না, তোমরা উন্মুক্ত হও। আবার পাখিকে গিয়েও বলেছে, এই বার্ড ওপেন ইউর ফোল্ডেড উইংস অ্যান্ড অ্যাওয়েক অ্যান্ড সিং দ্য মর্নিং সং। তাহলে একটা প্রভাতে যে জাগিয়ে তোলার একটা প্রবণতা সত্যেন্দ্রনাথ দত্তেরও একই কবিতায় আমরা দেখতে পাই। এছাড়া তিনি আরও একটা জায়গায় বলেছিলেন, বাতাসটা যখন বয়ে যায় ধীর গতিতে বইছে কলকল শব্দে, তখন যেন আলপনাগুলো এঁকে এঁকে যায়। আমরা দেখলাম এই কবিতায়ও দেখলাম বাতাসটা যখন মিডল অফ দ্য সিতে তৈরি হয়েছে, তখন যখন ধাবমান হয়েছে কোন দিকে, ল্যান্ডওয়ার্ড বা ভূমিভাগের দিকে, তখন মিস্টকে বলেছে তুমি রাস্তা দাও এবং আমি যাব। সেই রকম জলকে নিজস্ব পথ তৈরি করে এগিয়ে এসছে ল্যান্ডওয়ার্ডের দিকে। তার আমাদের কী কী জিনিসগুলো মনে রাখতে হবে? প্রথমে এই কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পড়লাম যে রাত্রি হচ্ছে ইনঅ্যাকশান আর দিবাভাগ হচ্ছে অ্যাকশান বা কাজ করার জন্য। তাই আমাদের এই কাজ করার জন্য তার ঘুমিয়ে থাকলে চলবে না, জাগতে হবে। তাই
কবি বাতাসকে পার্সোনিফিকেশন করেছেন বা উইন্ডকে পার্সোনিফিকেশন করেছেন এবং বাতাসের মাধ্যমে তিনি তার নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে অ্যাপ্লাই বা প্রয়োগ করেছেন। এই প্রয়োগের মাধ্যমে প্রকৃতিকে তিনি জাগাতে চাইছেন। তাহলে এখান থেকে শর্ট টাইপ অ্যান্সারগুলোও আসে আমাদের। কি কি শর্ট টাইপ অ্যান্সার আসে? যে বাতাসটা কোত্থেকে তৈরি হলো, তাহলে মিডল অফ দ্য সি। আমি আবার বলতে হবে, আমাকে উল্লেখ করতে হবে মিডল অফ দ্য সি, কারণ বাতাসটা যদি উপকূল সি শোরে তৈরি হতো তাহলে প্রবাহিত হওয়ার কোনো প্রশ্নই নেই, ল্যান্ডের দিকেই পৌঁছে যেত। তাহলে আমাদেরকে একদম সচেতনভাবে লিখতে হবে, অ্যাওয়ার থাকতে হবে এই বিষয়গুলোকে, যে বাতাসটা তৈরি হয়েছিল কোথায়, মিডল অফ দ্য সি। তারপরে সে সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে, সে মিস্টকে কি বলেছিল? মিস্টকে বলেছিল, ও মিস্ট মেক রুম ফর মি, অর্থাৎ আমার যাওয়ার জন্য একটা রাস্তা দাও। পরের কোয়েশ্চেন শর্ট টাইপ অ্যান্সার আসতে পারে যে আমাকে মেরিনারকে কি বলেছিল? যে মেরিনারকে বলেছিল, এই মেরিনার, ইট ইজ দ্য ডে, ডার্ক নাইট ডিসঅ্যাপিয়ার্ড, স্টার্ট ইউর জার্নি, যাত্রা শুরু করো তোমার। যখন সে পরে কোশ্চেন আসে আমাদের, হোয়াট ইজ মিন বাই লিফি ব্যানার্স? লিফি ব্যানার্স মানে কি? আ বাঞ্চ অফ দ্য ট্রিজ উইথ ফুল অফ লিভস, অর্থাৎ গাছের শাখা প্রশাখা যার মধ্যে প্রচণ্ড পাতা আছে, যেগুলোকে বলছে উন্মুক্ত হতে, যে পাতাটাকে। তারপরে বলছে, হোয়াট ডিড দ্য উইন্ড সে টু দ্য উডবার্ড? উডবার্ডকে কি বলেছে? উডবার্ডকে বলেছে যে তুমি মর্নিং সং, অর্থাৎ তুমি সকালবেলায় প্রভাতী গান করো, সিং দ্য মর্নিং সং অ্যান্ড অ্যাওয়েক দ্য পিপল। আবার যখন ওর ফার্ম হাউসের উপর দিয়ে গেছে তখন কি বলেছে? চ্যান্টিক্লিয়ার। চ্যান্টিক্লিয়ার মানে মোরগকে বলেছে ক্লিয়ার অ্যান্ড বো, অর্থাৎ জোরে জোরে চিৎকার করো, মুখরিত করো, গোটা প্রকৃতিকে সবাইকে জাগিয়ে দাও। আবার বলবে যে হোয়াট ইজ মিন বাই বেলফ্রি টাওয়ার? বেলফ্রি টাওয়ার কথার অর্থ কি? দ্য হাইয়েস্ট পজিশন অফ দ্য চার্চ, অর্থাৎ চার্চের সব থেকে উঁচু জায়গা। আর যেখানে কি থাকে? চার্চ বেল অ্যান্ড চার্চ ক্লক, এগুলো থাকে। আবার লাস্ট কোশ্চেন আসতে পারে যে ফাইনালি কি ক্রস করেছিল? ফাইনালি ক্রস করেছিল হচ্ছে যে চার্চিয়ার্ড, অর্থাৎ কবরস্থান, কবরস্থানকে ক্রস করেছিল। এটা গেল আমাদের শর্ট টাইপ অ্যান্সারগুলো, এই ধরনের আমাদের আসতে পারে। এরপরে আমাদের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমাকে টোটাল ওয়ার্ড মিনিংগুলোকে ভালো করে জানতে হবে। এছাড়া আমাদের আরও জানতে হবে হচ্ছে লং টাইপ কী কী আছে। প্রথমে জানবো হচ্ছে এই কবিতার যে নামকরণ আছে, কি নামকরণ আছে? ডেব্রেক। আচ্ছা, নামকরণ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। টাইটেল, হোয়াট ইজ মিন বাই টাইটেল? টাইটেল সম্পর্কে দুজন বিশ্ববরেণ্য সাহিত্যিক দুটো ভিন্ন মত প্রকাশ করেছেন। ইংরেজি সাহিত্যের উইলিয়াম শেক্সপিয়ার এবং বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ, দুজন দুটো ভিন্ন মত প্রকাশ করেছেন। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, গোলাপের রূপ কিংবা সৌন্দর্যের বিকৃতি ঘটে না। অর্থাৎ গোলাপকে যদি কেউ গাঁদা ফুল বলে ডাকে, জবা বলে ডাকে, গোলাপটা গোলাপই থাকে, তার সৌন্দর্য কিংবা গন্ধের কোনোরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন নামে কিছু যায় আসে না। কিন্তু বিশ্ববরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথ বলেছেন না না, টাইটেল বা নামকরণ হচ্ছে বিষয়বস্তুর মেন গেট বা প্রধান ফটক, যা দিয়ে খেয়ে পাঠক পাঠিকারা বিষয়বস্তুর রস সাধনে আগ্রহী হয়। তাই নামকরণ বাস্তবে যদি কানা ছেলের নাম পদ্মলোচন রাখি, কানা ছেলে মানে যে ছেলেটা চোখে দেখে না, তার নামও বাস্তবে আমরা দেখি যে পদ্মলোচন রাখা হয়েছে। কিন্তু সাহিত্যের নামকরণগুলো আমাদের রুচিসম্মত হওয়া উচিত। ইংলিশে আমরা কি ডেফিনেশন লিখব? দ্য টাইটেল অফ এ লিটারেরি কম্পোজিশন, whether it is a novel, a short story, a poem, a play, that tells the reader what the writer or the author seeks to do in his or her composition. অর্থাৎ পাঠক পাঠিকাদের কাছে একটা বার্তা দিতে হবে যে লেখক বা কবি তার এই লেখাটার মাধ্যমে পাঠক পাঠিকাদের কাছে কি বার্তা দিতে চান, অনেকখানা ইঙ্গিত দিতে হবে আমাদের এই টাইটেলের মাধ্যমে।
এই টাইটেলটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এছাড়া এখান থেকে এই টাইটেলটা লেখার জন্য আমাদের থিমটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ডে ব্রেক কথা হচ্ছে দিবাভাগের সূচনা। আচ্ছা, প্রথম থেকে আমরা যে কবিতাটা পড়ে গেছি যে দিবাভাগের সূচনার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে বাতাস সে কি করেছে, কুয়াশা ঢাকা সমুদ্রটাকে বলেছে তাকে রাস্তা দিতে, তারপরে বলে গেছে মেরিনারকে বলেছে যাত্রা শুরু করতে, জঙ্গলের পাতাগুলোকে বলেছে উন্মুক্ত হতে বা ওপেন ইউর লিফি ব্যানার্স আউট, আবার ফোল্ডেড উইংস অফ দ্য বার্ড যেটা তাকে বলেছে যে উন্মুক্ত হতে, তাকে জাগতে, অ্যাওয়েক ফ্রম হিজ স্লিপ অ্যান্ড সিং দ্য মর্নিং সং, তাকে প্রভাতী গান গাইতে বলেছে। তারপরে যখন আবার এটা প্রবেশ করেছে ফার্ম হাউসের চ্যান্টিক্লিয়ারকেও বলেছে প্রভাতের একটা বার্তা দিতে, আবার ফিল্ড অফ কর্নসকে বলছে ওয়েলকাম জানাতে কামিং মর্নিংকে, এবং আমাদের বলেছে যে লাস্ট চার্চিয়ার্ডে যাওয়ার আগে যখন বেলফ্রি টাওয়ার অর্থাৎ গিয়ে পৌঁছেছে কোথায়, যে চার্চে যখন বেলফ্রি টাওয়ারে গিয়ে বলেছে তাকেও বলেছে অ্যানাউন্স করতে যে প্রভাত হয়েছে। অর্থাৎ এন্টায়ার কবিতাটার মধ্যে আমরা একটা ডে ব্রেক খুঁজে পাই। তাই এই কবিতাটার নামকরণটা অ্যাপ্রোপ্রিয়েট বা জাস্টিফাইড। এই কথাগুলো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের মাথায় রাখতে হবে কি, এখান থেকে আর কি কোশ্চেন আসতে পারে, অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ডস, অর্থাৎ এই বাতাসের কাজ কি কি। আরও একটা কোশ্চেন আসে, লং কোশ্চেন আসার সম্ভাবনা আছে যে এই উইন্ড যা বাতাসটা যে তৈরি হয়েছে প্রথম থেকে 16টা লাইন, অর্থাৎ যে ফার্স্ট 8 কাপলেটসগুলো আছে প্রত্যেকটাতে তিনি বলে গেছেন জাগতে, কিন্তু লাস্ট দুটো লাইন অর্থাৎ ফাইনাল কাপলেটে গিয়ে বলেছে যে তোমার জাগার দরকার নেই, তোমরা ঘুমাও, শান্তিতে ঘুমাও। অর্থাৎ ফাইনাল কাপলেট এর সঙ্গে বাকি যে কাপলেট আছে তার মধ্যে ডিফারেন্স কি, বা এই পুরো কবিতাটার সঙ্গে ফাইনাল কাপলেটের সঙ্গে পার্থক্যটা কি, পরীক্ষা প্রায়ই আসে। এছাড়া আমাদের প্রশ্ন করতে পারে কেউ যে লিটারেল টার্ম পার্সোনিফিকেশান বলতে আমরা কি বুঝি। পার্সোনিফিকেশান আমি আগে বললাম, পার্সোনিফিকেশান মানে হচ্ছে ব্যক্তিত্ব আরোপ। এই ব্যক্তিত্ব আরোপটা হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্টগুলো, যে ইনঅ্যানিমেট অবজেক্টগুলো কি হয় আমাদের হিউম্যান বিংসের মতো আচরণ করবে, তখন তাকে পার্সোনিফিকেশান বলি আমরা। এই বাতাস বা উইন্ডটার কাজগুলো কি কি, কাজগুলো কি কি হচ্ছে প্রথম থেকে একটা একটা পয়েন্টস ধরে ধরে তোমাদের লিখতে হবে। একটা তোমার যেইভাবে ধারাবাহিকভাবে কাপলেটগুলো আছে সেই কাপলেট অনুযায়ী তোমাকে ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। তাহলে দেখবে তুমি এন্টায়ার কবিতাটার যে কাজগুলো কি আছে তুমি খুঁজে পাবে। এবং ফাইনাল কাপলেটটা যে ডিফারেন্স সেটা আমরা আগেই বলেছি আমি, যে সব লাইনগুলোর মধ্যেই কবি বলে গেছেন যে তোমরা ঘুমাও, তোমাদের ঘুমানোর দরকার নেই, তোমরা জাগো, প্রভাত হয়েছে। কিন্তু ফাইনাল কাপলেটে বলছেন গিয়ে যে তোমার আর জাগার দরকার নেই, তোমরা ঘুমিয়ে থাকো। অর্থাৎ এটা হচ্ছে একটা ডিফারেন্স ফ্রম এন্টায়ার পার্ট। আর একটা নির্দিষ্ট জিনিস একটা লক্ষ্য করতে হবে আমাদের এই কবিতাটায়, এই কবিতার মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই যে একটা হিউম্যান বিংসের কোনো ক্যারেক্টার নেই, একমাত্র মেরিনার আছে, তাকে জাগানোর জন্য একটা বার্তা দিয়েছে, কিন্তু কোনো হিউম্যান বিংসের কোনো ক্যারেক্টার নেই এখানে। সমস্ত ক্যারেক্টারটা আমরা পার্সোনিফাই করছে উইন্ডের মধ্যে। এবং প্রকৃতির যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলোকে আমরা কি করেছি, একটার পর একটা জাগানোর চেষ্টা করেছি, এবং সেই এলিমেন্টসগুলো প্রকৃতির বুকে জাগলে আমরা দিবাভাগের কার্যকলাপগুলো শুরু করতে পারি। এই দিবাভাগের কার্যকলাপ শুরু হলেই পৃথিবী আবার রাত্রির যে নিদ্রাজড়িত আলস্যগুলোকে দূর করতে পারবে এবং আগের মতো বা অন্যান্য দিনের মতন কর্মমুখী হবে। কর্মমুখী করাই হচ্ছে কবিতার মূল উদ্দেশ্য কবির। আর এই কবি আমেরিকান পোয়েট যেহেতু, এই লেখা বা এই কবিতার ল্যাঙ্গুয়েজটা অনেকটাই সহজ, কারণ যারা আমরা ইউরোপিয়ান রাইটার যারা হয় তাদের রাইটিংগুলো বা তাদের কবিতা বা গল্পগুলো অনেক ল্যাঙ্গুয়েজগুলো একটু হলেও আলাদা হয়। এই কবিতার ল্যাঙ্গুয়েজটা অনেকটা সহজ,
অতএব ছাত্রছাত্রীদের এই কবিতাটা ভালো করে পড়তে হবে আগে, পড়ে এই কোশ্চেন অ্যান্সারগুলোকে তোমাকে রেডি করতে হবে। এই কোশ্চেন অ্যান্সারগুলো রেডি না করলে তোমরা পরীক্ষায় মাল্টিপল চয়েসগুলো বা শর্ট টাইপ অ্যান্সার বা লং টাইপ অ্যান্সারগুলো তোমরা করতে পারবে না। আমি এই কবিতাটা যেটা বললাম, তোমাদের যে টেক্সটের যে লাইনটা আছে তোমাদের, সেই টেক্সটের লাইন অনুযায়ী তোমাদেরকে কিছুটা আমাকে একটু ধারণা দিতে হবে আমাকে, যে কি আ উইন্ড কাম আউট অফ দ্য সি, অর্থাৎ বাতাসটা উত্থিত হয়েছিল মিডল অফ দ্য সি, অ্যান্ড সেইট ও মিস্ট মেক রুম ফর মি, অর্থাৎ আমাকে যাওয়ার জন্য একটা রাস্তা দাও। ইট হেইল্ড দ্য শিপ অ্যান্ড ক্যারিড সেল অন এ মেরিনার দ্য নাইট ইজ গন। আমরা এই যে কাপটা পড়লাম কি, সি তার সঙ্গে আছে মি, সি এর সঙ্গে মির একটা মিল খুঁজে পাই, এটা হচ্ছে রিদম। আবার সেকেন্ড যে কাপলেটটা আছে আমাদের অন গন, এইগুলো হচ্ছে কাপলেট দ্য রিদম। এই ছন্দটা তিনি ভালো করে এখানে অ্যাপ্লাই করেছেন বা প্রয়োগটা করেছেন, সুন্দরভাবে অ্যাপ্লাই করেছেন বা প্রয়োগটা করেছেন এই কবিতাটায়। কাপলেটগুলো 9 কাপলেটস মাথায় রাখতে হবে, 9টা কাপলেট আছে, তার মধ্যে 8টা কাপলেট হচ্ছে প্রথম যে 8 কাপলেটস আছে 16 লাইন্স, এই 16 লাইন্সে কবি সবাইকে জাগতে বলেছে। লাস্ট দুটো যে লাইন বা ফাইনাল কাপলেট তিনি কবরে শুয়ে থাকা যে ডেড বডিগুলোকে তাদেরকে বলেছেন তাদের জাগার আর দরকার নেই। তারপরে বলছেন কি ইট হারিড ল্যান্ডওয়ার্ড ফারওয়ে। আমরা জিওগ্রাফিক্যাল টার্মস যদি আমরা ধরি, যে মর্নিং বা সকালবেলায় কি হয় আমাদের, যে জলভাগ থেকে বাতাসটা উত্থিত হয়ে ভূমিভাগের দিকে ধেয়ে আসে, ধাবমান হয়। একইভাবে আমরা দেখলাম মিডল অফ দ্য সিতে বাতাসটা যখন তৈরি হয়েছে, সেই বাতাসটা কি হয়েছে, ল্যান্ডওয়ার্ড বয়ে এসছে, এবং যখন ল্যান্ডে গেছে এবং দ্রুততার সঙ্গে বয়ে গেছে এবং চিৎকার করতে করতে বলেছে যে তোমরা জাগো। এবং আরও একটা জায়গায় ইট সেইড আনটু দ্য ফরেস্ট সাউট, সাউট কথাটা কি, চিৎকার। এখানে কিন্তু একটা অন্য টার্ম ব্যবহার করছে, সাউট কথার অর্থ এখানে বেসিক্যালি ব্যবহার করা হয়েছে কিভাবে, যখন রাস্টিক সাউন্ড অর্থাৎ পাতাগুলোর ভেতর দিয়ে যখন বাতাসটা বয়ে যায় না, যে শব্দটা হয় সেই শব্দটার কথা বলা হয়েছে। যখন বাতাসটা এন্টার ইনটু দ্য ফরেস্ট, বাতাসটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, সেই প্রবেশ করার পরে বাতাসটা যখন গাছের পাতাগুলোকে ঝাঁকিয়ে দিয়ে যায় বা নাড়িয়ে দিয়ে যায়, তখন যে বাতাস যে মর্মর ধ্বনিটা তৈরি হয়, সেটাকে সাউট বলে কথাটাকে ইউজ করেছেন কবি। তারপরে বলছেন কি হাং অল অফ ইয়োর লিফি ব্যানার্স আউট, অর্থাৎ সমস্ত পাতাগুলোকে তুমি উন্মুক্ত করো। ইট টাচেস দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস, অর্থাৎ পাখিগুলো রাত্রি যখন ঘুমায় ডানা মুড়ে ঘুমায়, উন্মুক্ত করে তার ঘুমায় না, ডানাগুলোকে ক্লোজ করে দেয়, দেন শান্তিতে ঘুমায়। তাই সকালবেলায় বলছে টাচ করে, তোকে স্পর্শ করেছে, ধাক্কা দিয়েছে, বাতাসটা এসে নাড়িয়ে দিয়েছে, ফোল্ডেড উইংসটাকে বলছে কি তুমি উন্মুক্ত করো। আর তোমার একটা সেকেন্ড কাজ আছে, তুমি জাগলে শুধু হবে না, তোমার একটা কাজ আছে, সেকেন্ড কাজ কি, তোমাকে সুন্দর গান করতে হবে, মর্নিং সং। অর্থাৎ আমরা জানি আমরা যে হিউম্যান বিংস পাখির কোলাহল বা পাখির গান শুনতে শুনতে আমরা অভ্যস্ত। পাখির সুন্দর গানে প্রকৃতি যখন মুখরিত হয়, আমাদের সত্যি প্রাণটা ভরে যায়, যেন দিবাভাগের সূচনাটা যে এইভাবে হয়, তখন আমাদের কতটা প্রাণবন্ত হই আমরা। সেই প্রাণবন্ত সূচনাটা চান কবি, তাই তিনি পাখিকে বলেছেন তোমরা গান করো, তোমরা শুয়ে থেকো না, তোমাদের ঘুমানোর সময় নেই, তোমাদের ঘুমানোর সময় নয় এটা, তোমরা জাগবে না, প্রকৃতির অন্যান্য জিনিসকে জাগানোর দায়িত্ব তোমাদের, এবং প্রকৃতিকে গানে তোমাকে মুখরিত করার দায়িত্ব তোমার। অ্যান্ড ওভারটাকে শর্ট ফর্মে আছে, কবিতা যখন পড়বে তোমরা দেখবে ওভারটা শর্ট ফর্মে ফার্মস ও চ্যান্টিক্লিয়ার মিনস মোরক কোক। মিডিয়াভাল ইংলিশ পিরিয়ডে আমরা দেখতাম যে কি মিডিয়াভাল ইংলিশ তারা কি করতো, ডোমেস্টিক কক অর্থাৎ বাড়িতে না মোরগ পুষতো, কারণ কি ঘড়ির কাজ করতো, অ্যালার্ম ক্লক, অর্থাৎ তারা মোরগটা কি করতো, জাগিয়ে দেওয়ার কাজ করতো। মিডিয়াভাল ইংলিশ পিরিয়ডে আমরা দেখেছি ডোমেস্টিক কক ছিল এবং এটা ইউজ করতো। তারপরে বলছে ইট হুইসপার্ড দ্য ফিল্ড অফ কর্নস, অর্থাৎ ফিস ফিস করে বলছে, অর্থাৎ
তার কাছে যখন যাচ্ছে ফিস ফিস করে বলছে যে শস্য ক্ষেত্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা জানি যখন বাতাসটা বয়ে যায় গাছগুলো নুইয়ে যায়, অর্থাৎ বো ডাউন ইউর হেড, অর্থাৎ মাথা নত করো। মাথা নত করে কি করছে? ওয়েলকাম, ওয়েলকাম করো কামিং মর্নিংকে, আগত সকালকে, আগত সকাল। এবং আমরা এটা চার্চ না বলে আমরা যদি মন্দির বলতাম, টেম্পল, মসজিদ বলতাম, বলিনি। কারণ কি? খ্রিশ্চান পোয়েট, খ্রিশ্চান মাইনরিটি, এবং লাস্ট কাপলেটে তাই দেখবেন খ্রিশ্চান মেন্টালিটিটাকে একটা অ্যাপ্লাই করা হয়েছে। খ্রিশ্চান মেন্টালিটিটা যে চার্চের ঘণ্টার ধ্বনি হবে, চার্চের ঘণ্টার ধ্বনি শুনে সবাই মুখরিত হবে এবং গোটা প্রকৃতিটা জাগবে। ঘুমানোর সময় নেই, জাগতে হবে। এবং এই ঘুম থেকে জেগে প্রকৃতি যেমন জাগবে এবং মানব জীবনও জাগবে এবং তাদের ডে অ্যাক্টিভিটি অর্থাৎ কাজ করতে হবে, তাদের কাজ শুরু করতে হবে। এইভাবেই তাদের দিবাভাগটা এগিয়ে চলবে এবং তাদের জন্য এই এলিমেন্টসটা হচ্ছে চার্চ, খ্রিশ্চান মাইনরিটি। লাস্ট কাপলেটে এসে তাই বলছেন যে ইট ক্রসড দ্য চার্চইয়ার্ড উইথ সাই, অর্থাৎ তিনি কষ্টবোধ করছেন, লজ্জাবোধ করছেন এবং অ্যান্ড সেইট নট ইট কোয়াইট লাই, তোমাকে এখন জাগার দরকার নেই, এখন তুমি ঘুমাও, তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা জাগবে। কারণ অ্যাকর্ডিং টু দ্য খ্রিশ্চান মেন্টালিটি তাদেরকে বলেছি যে তাদের কোনো সময় একদিন হয়তো জাগতে হতে পারে, যদি প্রয়োজন হয় তারা জাগবে এবং জিসাস ক্রাইস্টের কাছে তাদের অ্যাপ্রোচগুলো করবে তারা। এবং আমাদের এই কাপলেটটা যে অন্যান্য কাপলেটের থেকে আলাদা, এটা প্রায়ই পরীক্ষায় আসে এবং সেটা আমাদেরকে সচেতনভাবে আমাদেরকে তৈরি হতে হবে। এবং সেন্ট্রাল আইডিয়া থাকে, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম মানে মূল বিষয়বস্তু, অর্থাৎ এই কবিতার মূল বিষয়বস্তু কি আমরা জানি। যেখানে যেখানে গেছে, কোথায় কোথায় গেছে, সমুদ্রে গেছে, সি শোরে গেছে, ল্যান্ডওয়ার্ল্ডে গেছে, ফরেস্টে গেছে, উডবার্ডকে টাচ করেছে, তারপরে গেছে কোথায়, তারপরে গেছে হচ্ছে আমাদের ফার্ম হাউসে গেছে, কর্নফিল্ডে গেছে, চার্চে গেছে, লাস্টে গেছে কোথায়, কবরস্থান বা চার্চিয়ার্ডে গেছে। এই যে প্রত্যেকটা জায়গায় তার একটা অ্যাক্টিভিটিস আছে এবং অ্যাক্টিভিটিসগুলোকে মাধ্যমে এটা সেন্ট্রাল আইডিয়া বলছে একজন মানব জাতি বা একটা পজিশানে শুধু জাগাতে চায়নি, যে প্রকৃতি এবং মানব জাতি সবাইকে জাগাতে চাইছে এবং জাগিয়ে তাদের ডেলি রুটিন বা প্রাত্যহিক কাজটা যেন এমন কন্টিনিউ করতে পারে, এই রকম একটা মেন্টালিটি তৈরি করার চেষ্টা করেছেন। আমাদের ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা দেখছি, ওয়ান বাই ওয়ান মাথায় রাখতে হবে এবং ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমাদের লিখতে হবে। যখন আমাদের আসবে অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ড ইন দ্য পোয়েম ডে ব্রেক, লংফেলোর এই কবিতাটা অবশ্যই একটা গ্রহণযোগ্য কবিতা এবং এই কবিতার মাধ্যমে তিনি আমাদের ডে ব্রেকের সূচনা লগ্ন বা মানব জাতির যে নতুন দিনের সূচনা করে সেগুলো তিনি এই কবিতার মধ্যে অ্যাপ্রোচ করেছেন। এবং শর্ট টাইপ, মাল্টিপল চয়েস এবং পড়ে ফেললেও হবে না। এই কবিতাগুলো থেকে প্রত্যেকটা আমরা জানি না মাধ্যমিকের সিলেবাসে থাকে, কিন্তু সেই সিলেবাসটায় আমরা কখনো পাই না যে টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামার খুব কম পাই আমরা। কিন্তু 11 কিংবা 12-এর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিলেবাস সেই অনুযায়ী এখানে কিন্তু 100% টেক্সচুয়াল গ্রামার আসে। অর্থাৎ এই কবিতা থেকে লাইনগুলো তুলে আমাদের ভয়েস, ন্যারেশন, জয়েনিং, ট্রান্সফরমেশন যেগুলো হয় সেগুলো আমাদের 100% তৈরি হতে হবে এবং এইখান থেকে আমাদের তৈরি হওয়া কোয়েশ্চেনগুলোই পরীক্ষায় অ্যাটেম্প করতে হবে। তোমাদের কাছে অবশ্যই অপশান থাকবে, কারণ তোমরা যে 5খানা কবিতা পড়বে, 5খানা কবিতা থেকে তোমাদের 5খানা মাল্টিপল চয়েস আসবে এবং 5খানা কবিতা থেকে তোমাদের 10টা আসবে শর্ট টাইপ অ্যান্সার, কিন্তু আউট অফ 10 তুমি অ্যাটেম্প করবে হচ্ছে 5। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে তুমি কোনো অপশান পাবে না, শর্ট টাইপ অ্যান্সারের ক্ষেত্রে তুমি অপশান পাবে। লং টাইপ অ্যান্সার আউট অফ 5 অ্যাটেম্প এনি 2, অর্থাৎ 2টো লং কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হবে আউট অফ 5। কিন্তু সেক্ষেত্রে তোমাদের অবশ্যই চয়েস করা উচিত এই কবিতাটা, কারণ অন্যান্য কবিতার থেকে এই কবিতাটা থেকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো প্রিপেয়ার্ড করা তোমাদের পক্ষে অনেক সহজ, তাই এই কবিতাটা থেকে তোমরা অবশ্যই করবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো। এছাড়া এখান থেকে যে মাল্টিপল চয়েস শর্ট টাইপ অ্যান্সারগুলো আসে তোমাদের অবশ্যই প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে,
শর্ট টাইপ অ্যান্সারগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লং টাইপ অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমাদের আগে এর আগে কখনো তোমরা লং টাইপ অ্যান্সার লেখোনি, অর্থাৎ লং টাইপ অ্যান্সার লেখার ক্ষেত্রে তোমাদের সমস্যা দেখা দেয়। কেন দেখা দেবে? অ্যাকচুয়ালি আমরা তো সবাই বাংলা মাধ্যমের স্টুডেন্ট, আমরা এতদিন কোনো দিনই লং টাইপ অ্যান্সার 5 মার্কসের ইংলিশে কোয়েশ্চেন অ্যান্সার লিখবো এই প্রবণতাটা আমাদের মধ্যে নেই। তাই আমাদের করতে হবে কি, আমাদের 5 মার্কসের লং কোয়েশ্চেনগুলো প্রথম থেকেই তৈরি করতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এবং লিখে প্র্যাকটিস করার ফলে আমরা 100% অ্যাপ্লাই করতে পারবো সেখানে। আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না। তোমরা স্পেলিংগুলোর দিকে অবশ্যই একটু মানে লক্ষ্য রাখবে, স্পেলিং মিস্টেক তোমরা খুব করো, সেইগুলোর দিকে একটু খেয়াল দিতে হবে। এবং যে যে টার্মগুলো ইউজ করেছি বললাম, যে পরীক্ষার প্রশ্ন আছে ফিগার অফ স্পিচ, পার্সোনিফিকেশান কাকে বলে, পার্সোনিফিকেশানটাকে তোমাকে আগে কখনো তুমি শেখোনি হয়তো। সেই পার্সোনিফিকেশান কাকে বলে? যে পার্সোনিফিকেশান মিনস যে ইনএনিমেট অবজেক্ট, অর্থাৎ একটা জড়বস্তু যখন জীবের মতো আচরণ করে, মানে তার মধ্যে একটা জড়বস্তুর মধ্যে হিউম্যান বিংসের কোয়ালিটিস অ্যান্ড ক্যারেক্টারগুলো দিয়ে দিলাম। আমার বাতাস কথা বলছে, তাই এখানে পার্সোনিফিকেশান। লিফি ব্যানার্স, এই টার্মগুলো, কিংবা আছে চ্যান্টিক্লিয়ার। তুমি কখনো হয়তো চ্যান্টিক্লিয়ার ওয়ার্ডটার সম্পর্কে তুমি সচেতন হওনি। চ্যান্টিক্লিয়ার কথার অর্থ হচ্ছে মোরগ, যেটা কি হবে, যে মোরগটা চিৎকার করে আমাদের প্রকৃতিকে জাগায় এবং জাগানোর একটা দায়িত্ব নেয়। আবার ফোল্ডেড উইংস, উডবার্ডস, উডবার্ডস মানে হচ্ছে জঙ্গলের পাখি, উডবার্ডস, ফোল্ডেড উইংস। এই তারপরে আছে আরও একটা টার্ম আছে যেগুলো আছে তোমাদের চ্যান্টিক্লিয়ার শুনলে। তারপরে হচ্ছে বো ডাউন ইউর হেড অ্যান্ড স্যালিউট কামিং মর্নিং। এছাড়া তোমাদের লাস্ট লাইনের আগের যে কাপলেটটা আছে সেখানে আছে চার্চিয়ার্ড, চার্চিয়ার্ড কথা আছে কবরস্থান। তার আগে আছে তোমাদের যে টপেস্ট পজিশন অফ দ্য চার্চ, তাকে বলে বেলফ্রি টাওয়ার। বেলফ্রি টাওয়ার সম্পর্কে তোমাদের সচেতন নও। বেলফ্রি টাওয়ার হচ্ছে, কারণ আমরা খুব কমই দেখেছি চার্চ, খ্রিশ্চান মাইনরিটি আমাদের লোকালিটি খুব কম, তাই খ্রিশ্চান মাইনরিটি এলাকায় দেখা যায় যে চার্চের ঘণ্টার ধ্বনি সবাই শোনে। চার্চের চারিদিকে 4টে মানে গম্বুজ বা চূড়া থাকে যেটা চার্চের, সেটাকে আমরা দেখতে পাবো। চারিদিকে ঘুড়ি লাগানো থাকে এবং সেখানে একটা ঘণ্টা থাকে। সেই ঘণ্টার ধ্বনিতে এলাকা মুখরিত হয় এবং সবাই সেই ঘণ্টার ধ্বনি শুনে তারা ঘুম থেকে জেগে ওঠে। এবং এই চিন্তা ভাবনাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে যে গ্রামারগুলো আসে সেই গ্রামারগুলো অবশ্যই কবিতা থেকে গ্রামার করা, গল্প থেকে গ্রামার লেখা থেকে অনেক কঠিন হয়, কারণ এখানে ভার্ব খুঁজে পাবে না তুমি, সাবজেক্ট খুঁজে পাবে না তুমি, অনেক সময় এইগুলো তোমার পক্ষে অনেক কঠিন হবে। অতএব এইগুলোর দিকে তুমি একদম খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এছাড়া তোমরা সবসময় মনে রাখবে যে মাধ্যমিকের ইংলিশ কিন্তু উচ্চ মাধ্যমিকের ইংলিশটা নয়। উচ্চ মাধ্যমিকের ইংলিশ বা এই যে একাদশ শ্রেণীর ইংলিশটা কিন্তু নবম কিংবা দশম শ্রেণীর ইংলিশ নয়। তোমাকে পাঠ্যপুস্তকের প্রতি তোমাদের যথেষ্ট তোমাদের কি খেয়াল রাখতে হবে, কারণ টেক্সটের লাইন তুলে কোয়েশ্চেন হবে, কোথা থেকে দিয়েছে, কে বলেছে, এই লাইনটা তুলে তোমাকে কি বলতে চাইছে, সেরকম লাইন তুলে। হয়তো তুমি দেখতে পাবে যে তুমি যদি কবিতাটা ভালো করে না পড়ো তাহলে দেখবে কোন কবিতা থেকে লাইনটা দিয়েছে তুমি খুঁজেই পাচ্ছ না, কোন গল্প থেকে লাইনটা তুলে দিয়েছে সেটাই তুমি খুঁজে পাচ্ছ না। আবার দেখা যাবে যে একটা লাইন তুলে প্রশ্ন করলে, আমি একটা সাপোজ আমাদের কবিতায় থেকেই একটা লাইন বলছি, কেম আউট অফ দ্য সি অ্যান্ড সেড ও মিস্ট মেক রুম ফর মি। আমাকে এই লাইনটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দিল, দিয়ে বলছে হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলছে। অর্থাৎ এই লাইনটা যদি তুমি কোন কবিতা থেকে দিয়েছে তুমি না জানতে পারো তাহলে তুমি কি করে লিখবে? তাহলে আমরা জানবো দ্য উইন্ড সেড দিস টু দ্য মিস্ট। মিস্ট বলছে কেন? রাস্তা দিতে বলছে, মিস্টকে বা কুয়াশাকে বলছে তুমি রাস্তা দাও, আমার যাত্রাপথের রাস্তা তুমি বাধা হয়ে দাঁড়াও না, অবস্ট্রাকেল হয়ে দাঁড়াও না। কারণ আমরা জানি যখন সমুদ্রের উপরে কি কুয়াশার একটা আস্তরণ বা পর্দা থাকে, সেই কুয়াশার পর্দা ঠেলে বাতাসটা যখন বইতে পারছে না তখন তাকে বলছে তুমি আমাকে রাস্তা করে দাও, আমি ল্যান্ডওয়ার্ড বা ভূমিভাগের দিকে এগোতে চাইছি। আবার একটা জায়গায় লাইন তুলে দিল, অ্যাওয়েক অ্যান্ড সিং
জাগো এবং গান করো, এই ছোট্ট একটা টার্ম তুলে অ্যাওক অ্যান্ড সিং। আমি কোন কবিতা থেকে দিয়েছে কোথাকার লাইন খুঁজে পাচ্ছি না, অর্থাৎ খুঁজে যদি না পাই আমি, তাহলে আমার পক্ষে সম্ভব নয় যে আমি কে বলছে, কাকে বলছে, কোন পারপাসে বলছে আমি লিখতেই পারবো না। অতএব কবিতাটা সম্পর্কে যদি আমি এই পোয়েমটা সম্পর্কে সচেতন না হই, ভালো করে না পড়ি, কবিতাটার প্রথম থেকে শেষ পর্যন্ত লাইনগুলো মাথায় না রাখি, তাহলে আমি লিখতে পারবো না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই কবিতাটাকে ভালো করে পড়া। অ্যাওক অ্যান্ড সিং কে বলেছে, কোন পারপাসে বলেছে? অ্যাওক মানে জাগো, সিং গান করো, কাকে বলছে? উইন্ড বলেছিল কাকে? উড বার্ড, জঙ্গলের পাখিকে। হোয়াই পারপাসটা কি? সিঙ্গিং দ্য মর্নিং সং, অর্থাৎ সকালবেলার প্রাত্যহিক যে সকালবেলার গান গেয়ে প্রকৃতিকে মুখরিত করার কাজটা তাকে করতে হবে। আবার লাস্ট কাপলেট যেটা আছে আমাদের, আগেই বলেছি আমি যে লাস্ট কাপলেটটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে সবাইকে জাগতে বলেছে, তুমি কবরে তুমি ঘুমাও, তোমাকে জাগার দরকার নেই। কারণ কবরে যারা ঘুমিয়ে আছে তাদের কোনো পার্থিব জগৎ নেই, অর্থাৎ তারা হিউম্যান বিংসের কোয়ালিটি তাদের মধ্যে নেই, অর্থাৎ তাদের জীবিত নয়, তারা মৃত, তারা সেন্স অফ এবিলিটি নেই, মানব জীবনে দুঃখ কষ্ট কাজ কি তারা বোঝে না, অর্থাৎ তারা তো ঘুমিয়ে থাকাই তাদের কাজ, অর্থাৎ শান্তিতে তারা ঘুমিয়ে থাকুক। আমরা জানি তারা যদি আমরা একটা দরিয়া, একটা বাস্তব জীবন আর একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড, অর্থাৎ মিথ, আমাদের এই কবিতাটায় মিথ মেকিং, অর্থাৎ যে সমস্ত নেচার পোয়েটরা আমাদের থাকে, নেচার পোয়েটদের একটা কাজই হচ্ছে মিথ মেকিং, অর্থাৎ মিথকে তৈরি করাই হচ্ছে নেচার পোয়েটদের কাজ। অ্যাকচুয়ালি ইনি একজন নেচার পোয়েট এবং রোমান্টিক যুগের কবি, রোমান্টিক পোয়েট, তাই তার মিথ মেকিংটা তার একটা ক্যাপাসিটি, অর্থাৎ তার কাব্যিক সাহিত্যের মধ্যে এগুলো ফুটে ওঠে এই কথাগুলো। আর আমরা এই কবিতা থেকে যে লং টাইপ অ্যান্সারগুলোর কথা বললাম আমি তোমাদের, 3-4টে লং কোয়েশ্চেনগুলোকে তোমরা ভালো করে তৈরি করবে। সেটা হচ্ছে কি কি কোয়েশ্চেন হতে পারে, টাইটেলটা ভালো করে করবে, সেন্ট্রাল আইডিয়া, অ্যাক্টিভিটিস অফ দ্য উইন্ড, এবং আর একটা হচ্ছে যে এন্টায়ার কবিতার থেকে লাস্ট বা ফাইনাল কাপলেট, সেটা ডিফারেন্স কি তোমাকে এই কবিতায় তোমাকে তুলে ধরতে হবে। এই ছিল এন্টায়ার কবিতাটার একটা পারপাস, এবং তোমাকে এই লাইনগুলো মাথায় রেখে তোমাকে আরও অনেক বেশি এগোতে হবে তোমাদেরকে। এইরকম করে প্রত্যেকটা কবিতা এবং প্রত্যেকটা গল্প তোমাকে 100% মাথায় রাখতে হবে, এবং লং টাইপ শর্ট টাইপ অ্যান্সার তৈরি করতে হবে। এটা শুধু নয়, এটাই হচ্ছে আমাদের একটা টেক্সট বুক বা মাইন্ড স্ক্যাপ। এছাড়া আমাদের আরও একটা বই আছে, সেটা হচ্ছে র্যাপিড রিডার, যে র্যাপিড রিডার থেকে 5 মার্কসের মাল্টিপল চয়েস এবং 5 মার্কসের আসবে লং টাইপ অ্যান্সার, কিন্তু তার সিলেবাসটা অনেক লেন্দি সিলেবাস, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের 5খানা ড্রামা, যেটাকে সামারি করে একটা গল্পের আকারে লেখা আছে, ম্যাকবেথ আছে, আমাদের অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স, এরকম 5খানা আমাদের গল্প আছে। অনেক ল্যাঙ্গুয়েজগুলো অনেক টাফ, তোমাদের প্রথম থেকে অনেক সিরিয়াসলি এই সাবজেক্টটাকে লিডিং করতে হবে। আমরা জানি যে এই সাবজেক্টটা সবার ক্ষেত্রেই কমন সাবজেক্ট, তাই সবাইকে পড়তে হবে, তোমরা যেই স্ট্রিমে যাও না কেন। আর এবছরে যেহেতু প্যান্ডামিকে কে কত নাম্বার পেতে পারলে মাধ্যমিকে, তা তো কারোরই ধারণা তৈরি হলো না, এবং তুমি যে কতটা দক্ষ ইংলিশে কিনা তাও জাজমেন্ট পেলে না তুমি। একদমই তাই। এবং স্যার যে কথাগুলো বললেন এতক্ষণ ধরে, আজকে যে কবিতা ছিল, আজকে যে 11-এর ইংলিশের যে কবিতাটা স্যার পড়ালেন এতক্ষণ ধরে, ডে ব্রেক, H.W. লংফেলোর লেখা, খুব সুন্দরভাবে স্যার কিন্তু ব্যাখ্যা করলেন সকালবেলার যে অ্যাক্টিভিটিসগুলো, অর্থাৎ সকালবেলার যে কাজকর্ম বা ক্রিয়াকর্মগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কবি এই কবিতার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এবং স্যার তোমাদেরকে তারপরে যে প্রশ্নগুলো সম্পর্কে বললেন, সেন্ট্রাল আইডিয়া বা টাইটেলের সার্থকতা কোথায়, এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই রেডি করবে, এবং তার সঙ্গে অবশ্যই তোমরা র্যাপিড রিডার, শেক্সপিয়ারের যে 5খানা গল্প আছে, নাটকগুলোকে যে গল্প আকারে এখানে দেওয়া আছে, সেইগুলোও কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এবং প্র্যাকটিস করার, তোমাদের লেখাটাকে আরও ভালোভাবে কিভাবে তোমরা ফুটিয়ে তুলতে পারো উত্তরের মাধ্যমে, সেইগুলো প্র্যাকটিস করারও কিন্তু এইটা একটা খুব সুন্দর টাইম। কারণ এই মুহূর্তে তোমাদের কিন্তু কোনো রকম প্রেশার নেই, পড়াশোনার কোনো চাপ নেই, স্কুলের চাপ নেই, তোমাদের প্রজেক্টের চাপ নেই। এই সময়টাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। তাই যতটা পারো এই সময় বাড়িতে প্র্যাকটিস করে যাও। পড়াশোনাটা কিন্তু তোমরা একদমই থামিও না, পড়াশোনাটা তোমরা অবশ্যই বাড়িতে চালিয়ে যাও।
তার সঙ্গে দেখতে থাকো সিটিভিএনের এডুকেশন অনলাইন। প্রতিদিন কিন্তু আমাদের এখানে সকাল 9:40 থেকে বিভিন্ন বিষয়ের স্যার ম্যাডামরা আসেন এবং তোমাদের ক্লাস নেন। আজকের বিষয় ছিল ইংরাজি, ক্লাস 11-এর ডে ব্রেক, HW লংফেলোর লেখা। স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে এবং কি কি টেক্সচুয়াল গ্রামার আসতে পারে, স্যার কিন্তু সেগুলোও বলে দিলেন। স্যার, শেষ মুহূর্তে, আমাদের সময় একদমই শেষ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলতে চান? দু চার কথা বলতে, প্যান্ডামিক সিচুয়েশান, স্কুল নেই এবং বাইরের জগতে কোনো বন্ধুও নেই, এবং এই অনলাইন ক্লাসটা অবশ্যই একটা ভালো এফেক্টিভ পার্ট, একটা ভালো করে তোমরা ফলো করো। আর তোমরা শুধু ইংলিশটা তো পড়তেই হবে, এটা কমন সাবজেক্ট, এছাড়া তোমাদের অন্যান্য যে বিষয়গুলো তোমরা চয়েস করবে, এখনো তো চয়েসের জায়গা আসেনি তোমাদের, অতএব ইংরেজি এবং বাংলা এই দুটো তো কমন সাবজেক্ট, তোমরা এটা ফাঁকি দিও না। ইংলিশ বাংলা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে ক্লাস 11-12 অবধি, যেহেতু এগুলো কমন সাবজেক্ট। তো স্যারের কথাগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো, স্যার যেগুলো বললেন সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখো এবং সেইভাবেই তোমরা বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যাও। আমাদের সময় আজকের মতো প্রায় শেষ বলতে গেলেই চলে। দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতো নমস্কার। নমস্কার।